Thank you. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার সাথে যারা যুক্ত হয়েছেন একটু ক্লাসটি শেয়ার করবেন। আর পাশাপাশি আমার কথা শোনা যাচ্ছে কিনা আর স্ক্রিনের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। যারা আমার সাথে যুক্ত হয়েছেন একটু জানাবেন কথা শোনা যাচ্ছে কিনা। আমি দেখতে পাচ্ছি রেজওয়ান আলী সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রেজওয়ান আলী। আহ, একটু জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা। হুম? আর বোর্ডে লেখা দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক একটু জানান। একটু ফাস্ট একটু কমেন্ট করবেন। আর একটু দ্রুত যুক্ত হয়ে যান যারা আমাদের সাথে আছেন। আর একটু দ্রুত যুক্ত হয়ে যান, একটু ফাস্ট। আমরা ফাস্ট শুরু করব আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের উপরে আমরা যে আলোচনা রেখেছিলাম সেই আলোচনার আহ, ধারাবাহিকতায় আজকে আমাদের সেকেন্ড যে আলোচনা সেটি হচ্ছে বাংলা সাহিত্যের উপরেই। বাংলা সাহিত্য আহ, যে প্রশ্নগুলো আছে আমরা সেই প্রশ্নগুলো সমাধান করব। এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়েছেন অনেকে। সুলতানা রাজিয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুলতানা রাজিয়া, রনিমিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিমন হাসান, ওয়ালাইকুম আসসালাম। যারা আমাকে সালাম দিয়েছেন সবাইকে সবাইকেই আহ, একসাথে সালাম নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, একটু ক্লাসটি শেয়ার করবেন, ঠিক আছে? আমরা তাহলে আমাদের আজকের আলোচনায় চলে যেতে পারি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমি বলেছি বাংলা সাহিত্য, তাই না? আজকে 2 নম্বর বিষয় আমরা আলোচনা করব, দ্বিতীয় ক্লাস সাহিত্যের উপরে। ওকে, আসেন। লক্ষ্য করেন আমাদের সাহিত্যের যে প্রশ্নটি আছে, প্রথম প্রশ্নটি হচ্ছে আনোয়ারা। আনোয়ারা উপন্যাসটি কার লেখা? আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম কি? সৈয়দ মুজতবা আলী, কাজী আব্দুল অদুদ, নজিবুর রহমান, রোকেয়া সাখাওয়াত হোসেন। একটু ঝটপট উত্তর করবেন। আনোয়ারা উপন্যাসটি কার রচনা? আনোয়ারা উপন্যাসটি কার রচনা? হ্যাঁ, সেতু সরকার, ওয়ালাইকুম আসসালাম। মিতিকা মির্জা, ওয়ালাইকুম আসসালাম। সুলতানা রাজিয়া সাতটি শেয়ার করেছেন, ধন্যবাদ সুলতানা রাজিয়া। দিনের সূর্য, ওয়ালাইকুম আসসালাম। দিনের সূর্য, একটু 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 ক্লাসটি শেয়ার করে দিবেন, ঠিক আছে? যারা আমার সাথে আছেন ক্লাসটি শেয়ার করে দিবেন। ওকে, আচ্ছা। আরেকটি বিষয় বলি আপনাদের, সামনে যারা নিবন্ধন দেবেন নিবন্ধনের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ ক্লাসটি। নিবন্ধনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর নিবন্ধনের একটি হট টপিক হলো বাংলা। বাংলা এমন কোনো জায়গা নেই যেখানে বাংলা নেই, ঠিক আছে? প্রত্যেকটা জায়গাতে বাংলা আছে, সুতরাং এটা আপনার লাগবে। আসেন, আনোয়ারা উপন্যাসের রচয়িতা কি? আনোয়ারা, আনোয়ারা এটি একটি সামাজিক আর পারিবারিক চিত্র আর কি নিয়ে তুলে ধরা হয়েছে। এটি সামাজিক উপন্যাস, সামাজিক আর ও পারিবারিক চিত্রপট। পারিবারিক, পারিবারিক চিত্র তুলে ধরা হয়েছে উপন্যাসে। চিত্র তুলে ধরা হয়েছে, চিত্র তুলে ধরা হয়েছে, তুলে ধরা হয়, ধরা হয়। এই উপন্যাসের চরিত্র হচ্ছে দুইটা, মানে প্রধান দুইটা চরিত্র। একটা হচ্ছে নুরুল ইসলাম, নুরুল ইসলাম, নুরুল ইসলাম, নুরুল ইসলাম। আরেকটি হচ্ছে, আরেকজন হচ্ছে নুরুল ইসলাম, আরেকজন হচ্ছে আনোয়ারা। আনোয়ারা, এই দুইটা চরিত্র হচ্ছে প্রধান চরিত্র এই উপন্যাসে, ঠিক আছে? এই উপন্যাসটি কার রচনা? এই উপন্যাসটি রচনা হচ্ছে আহ এই এই যে পারিবারিক চিত্র, কোন কোন পরিবার? এটা হচ্ছে মুসলিম পরিবার।
মুসলিম সম্ভ্রান্ত মুসলিম পরিবারের চিত্র এই উপন্যাসে উঠে এসেছে। এই উপন্যাসের যিনি রচয়িতা তিনি কে? তিনি হচ্ছেন নজিবুর রহমান। নজিবুর রহমান রহমান সাহিত্য রত্ন। সাহিত্য রত্ন, তার উপাধি হচ্ছে সাহিত্য রত্ন, ঠিক আছে। তার আরো একটি গুরুত্বপূর্ণ বা প্রচুর পরীক্ষায় আসে আরেকটি উপন্যাস আছে, সেটি হচ্ছে প্রেমের সমাধি। প্রেমের সমাধি, এই প্রেমের সমাধি উপন্যাসটিও তার রচনা। প্রেমের সমাধি, ঠিক আছে। প্রেমের সমাধি এই উপন্যাসটিও তার রচনা। ওকে, আচ্ছা। প্রেমের সমাধি এটা মনে হয় 1915 খ্রিস্টাব্দে রচনা করেছেন। আর আনোয়ারা উপন্যাসটি 1914, পাশাপাশি 1914 সালে এটি রচনা করা মানে রচিত হয়েছে। আর নজিবুর রহমান ইনি খুবই গুরুত্বপূর্ণ। এই নজিবুর রহমান আপনারা নোট করবেন, নজিবুর রহমান খুবই গুরুত্বপূর্ণ। নজিবুর রহমানে খুব বেশি তথ্য নাই, খুব বেশি তথ্য নাই, খুবই সিম্পল তথ্য আছে, ঠিক আছে। খুব সিম্পল তথ্য আছে, মানে এই নজিবুর রহমানের খুব সিম্পল, মানে খুবই কম তথ্য, খুবই কম। কয়েকটা, প্রেমের সমাধি, আরেকটি হচ্ছে আনোয়ারা। ওকে, এই দুইটাই প্রশ্নে আসে পরীক্ষায়, এই দুইটাই আসে, এর বাহিরে আসে না। আরো দুই তিনটা আছে, গরিবের মেয়ে আছে, আরো দুই তিনটা উপন্যাস আছে, তবে এইটাই হচ্ছে তার গুরুত্বপূর্ণ একটা, আনোয়ারা, আর একটি হচ্ছে এই প্রেমের সমাধি। সুতরাং উত্তর হচ্ছে গ। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর গ। 2 নম্বর প্রশ্নে বলেছে কি, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কি? মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কি, ঠিক আছে। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধুটা কি? একটু ঝটপট, যারা আমার সাথে আছেন একটু ঝটপট ক্লাসটি শেয়ার করবেন, ঠিক আছে। একটু ঝটপট ক্লাসটি শেয়ার করবেন, একটু দ্রুত, হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার করবেন, তাহলে আপনাদের যেই নিবন্ধনের সামনে নিবন্ধনের যেই বিষয়টা আছে, নিবন্ধন একটা হিউজ একটা বড় সার্কুলার আসতেছে, বাংলা হচ্ছে একটি হট টপিক, সেখানে আমি নিবন্ধনে আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে। নিবন্ধনে আমি আপনাদেরকে হেল্প করব, সহযোগিতা করব। আমার ফেসবুক পেজের সাথে আপনারা কানেক্ট থাকতে পারেন, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, খোরশেদ স্যার, সার্চ দিলে চলে আসবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, একটু ঝটপট উত্তর করবেন, একটু ঝটপট উত্তর করবেন, একটু ঝটপট উত্তর করবেন, হ্যাঁ, একটু ঝটপট উত্তর করবেন। এখানে কি হবে? মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি মহাকাব্য, ইতিহাস গ্রন্থ, উপন্যাস, ইতিহাস আশ্রিত জীবনী গ্রন্থ, কোনটি হবে বলেন তো? কোনটি হবে বলো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওয়াও, কে গো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথাকার? ভালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে দেখেন, লক্ষ্য করেন, বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু যদি আমি বলি, এই বিষাদ সিন্ধু এটি কোন সমাস? তাহলে এটি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয়, কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, এটি বিষাদ সিন্ধু, ঠিক আছে। রূপক কর্মধারয় সমাস, ওকে। আর এই বিষাদ সিন্ধু হচ্ছে মীর মোশাররফ হোসেনের ইতিহাস আশ্রিত, ইতিহাস আশ্রিত, আশ্রিত এক মহাকাব্যিক, মহাকাব্যিক, মহাকাব্যিক উপন্যাস। এটি উপন্যাস, ঠিক আছে, উপন্যাস, মহাকাব্যিক উপন্যাস। এটি হচ্ছে কারবালার, কারবালার ট্র্যাজেডি নিয়ে রচিত। আমি ট্র্যাজেডি বললাম, বিয়োগাত্মক ঘটনা নিয়ে রচিত, ট্র্যাজেডি নিয়ে রচিত, ঠিক আছে। এখানে, এখানে 3টি পর্ব আছে, 3টি পর্ব আছে, পর্ব আছে 3টি পর্ব কি কি দেখেন। একটা হচ্ছে মহররম পর্ব, মহররম পর্ব, মহররম পর্ব। আরেকটি হচ্ছে উদ্ধার পর্ব, উদ্ধার পর্ব। আরেকটি হচ্ছে আহ দেখা যাবে, দেখবে, মনে হয় দেখা যাবে না, এর নিচে মহররম পর্ব, উদ্ধার পর্ব। আরেকটা হচ্ছে এজিদ বধ পর্ব, এজিদ বধ পর্ব, পর্ব। এই উপন্যাসটিতে মোট অধ্যায় আছে, মোট অধ্যায় আছে কতটি? মোট অধ্যায় হলো, অধ্যায় হচ্ছে 63টি, 63টা অধ্যায় আছে, 63টা অধ্যায় আছে, ঠিক আছে। মোট অধ্যায় সংখ্যা হচ্ছে 63টা। আর এটি, এই উপন্যাসটি তিনি যখন টাঙ্গাইলে ছিলেন, দেলদুয়ার স্টেটের যখন তিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, সে সময় লিখেছিলেন। এটি সন সম্ভবত, আমি যদি ভুল না বলি,
1885 খ্রিস্টাব্দে, ঠিক আছে, তবু আপনারা একটু দেখবেন 1885 খ্রিস্টাব্দে এই এটি তিনি রচনা করেন, ঠিক আছে, এটি রচনা করেন। যারা আমার সাথে আছেন একটু 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 ক্লাসটি শেয়ার করবেন, ঠিক আছে, আপনাদের কাছ থেকে আমি একটু বলছি, আপনাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি একটু ক্লাসটি শেয়ার করবেন। হ্যাঁ, আপনাদের উপস্থিতি বাড়লে ক্লাস নিতে ভালো লাগে। তো আপনাদের উপস্থিতি যদি দুর্বল হয়ে যায় ক্লাসে আসলে মন বসে না। ওকে, যেমন গতদিনের ক্লাসে আপনাদের উপস্থিতি খুবই কম ছিল, যে কারণে আমি অনেক হতাশ ছিলাম। এই হতাশ থাকার কারণে যাই হোক, আসেন আমরা তাহলে 2 নম্বরটা দেখলাম, এবার আমরা 3 নম্বরটা দেখি একটু। 3 নম্বরে বলেছে কি, কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? দুর্গেশ নন্দিনী উপন্যাস এটি কার লেখা? এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র, অর্থাৎ বাকাচন্দ্র, বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাকাচন্দ্র, ঠিক আছে, চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। এটি হচ্ছে এক ঐতিহাসিক রোমান্টিক উপন্যাস, ঐতিহাসিক রোমান্টিক রোমান্টিক উপন্যাস, ঐতিহাসিক রোমান্টিক উপন্যাস। এটি রচনা করেন। এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, প্রথম সার্থক উপন্যাস, প্রথম সার্থক উপন্যাস। এটি সম্ভবত প্রকাশিত হয় 1865 নাকি 1865 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। এখানে যে চরিত্রগুলো আছে, চরিত্রগুলো কি কি? চরিত্র আছে তিলোত্তমা, তিলোত্তমা আছে, আছে কি জগৎ সিং, জগৎ সিং, জগৎ সিং আছে, আছে আয়েশা, আয়েশা আছে, কি আছে বিমলা, বিমলা আছে, আছে কি ওসমান। এগুলো হচ্ছে এই উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র। তবে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আমরা কাউন্ট করতে পারি এই তিনটাকে, তিলোত্তমা, জগৎ সিং আর হচ্ছে আয়েশা, ঠিক আছে। এরপরে আরেকটি আমি তথ্য, একটু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে নোট করে দিই। এই দুর্গেশ নন্দিনী উপন্যাস, এই উপন্যাসটির বিপরীতে, প্রতিবাদে, মানে এখানে মুসলিম নারীর আর কি একজন হিন্দু যুবকের প্রতি যে প্রেম, সে প্রেমকে দেখিয়েছেন বঙ্কিমচন্দ্র, বাকাচন্দ্র, ঠিক আছে। তো তার বিপরীতে একজন মুসলিম ঔপন্যাসিক ইসমাইল হোসেন সিরাজি, যিনি রচনা করেন কি, ইসমাইল হোসেন সিরাজি রায় নন্দিনী নামে একটি উপন্যাস রচনা করেন। রায় নন্দিনী, রায় নন্দিনী নামক একটি উপন্যাস রচনা করেন, ঠিক আছে। তাহলে রায় নন্দিনী উপন্যাস কার বিপরীতে রচিত হয়? এটি রচিত হয় দুর্গেশ নন্দিনী উপন্যাসের বিপরীতে রচিত হয়, দুর্গেশ নন্দিনী উপন্যাসের বিপরীতে রচিত হয়, ঠিক আছে, দুর্গেশ নন্দিনী উপন্যাসের বিপরীতে এটি রচিত হয়। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা উত্তর হিসেবে কোনটা নিচ্ছি? 1865 নাকি 1865। আসেন পরের প্রশ্ন, 4 নম্বর বলছে, বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? বিধবার প্রেম নিয়ে উপন্যাস কোনটি? শরৎচন্দ্রের শেষ প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কুহেলিকা, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল কুণ্ডলা। কোনটি হবে? মনসুরা আফরিন, ওয়ালাইকুম আসসালাম মনসুরা আফরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্লাসে, যুক্ত থাকুন আমাদের সাথে, ঠিক আছে। আচ্ছা, নাম বলো, ক্লাসে আছে। ফাটিয়ে এক চর মেরে দিব, নামটা বলো। আচ্ছা, একটু ঝটপট কমেন্ট করে দেন। এটার উত্তর কি হবে? 4 নম্বর, বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, কাজী নজরুল ইসলামের কুহেলিকা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল কুণ্ডলা। কোনটি হবে? নদী আক্তার, হ্যাঁ,
আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নদী আক্তার, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি, ভালো আছি। আচ্ছা, আসেন তাহলে এখানে একটু লক্ষ্য করেন, আমরা যদি দেখি এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ প্রশ্ন, এটি হচ্ছে একটি সামাজিক উপন্যাস। সামাজিক উপন্যাস। আর কাজী নজরুল ইসলামের যেটি আছে কুহেলিকা, এই কুহেলিকাটাকে আমরা বলতে পারি রাজনৈতিক। রাজনৈতিক উপন্যাস। রাজনৈতিক উপন্যাস। আচ্ছা, আর এদিকে কপালকুণ্ডলা যেটা আছে, এই কপালকুণ্ডলা হচ্ছে কাপালিক। কাপালিক কাপালিক, তারপর হচ্ছে কপালকুণ্ডলা, নবকুমার। হুম, এই চরিত্রগুলো এখানে প্রধান। এই কপালকুণ্ডলা এটি হচ্ছে বাংলা সাহিত্যের দ্বিতীয় সার্থক উপন্যাস বলা যায়, এবং প্রথম রোমান্টিক সার্থক রোমান্টিক উপন্যাস। সার্থক রোমান্টিক উপন্যাস কোনটি? সেটি হচ্ছে কপালকুণ্ডলা। কার রচনা? এই কপালকুণ্ডলা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। ওকে, এটি 1 বছর পরে প্রকাশিত হয়েছে, মানে এই দুর্গেশ নন্দিনীর পরের বছরে এই উপন্যাসটি প্রকাশিত হয়। যাই হোক, আসেন। আর এইদিকে যেটা আছে চোখের বালি, এই চোখের বালি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, রচিত উপন্যাস। এখানে আছে চরিত্র বিনোদিনী। এই বিনোদিনী যিনি হচ্ছেন, কি বলেছে, বিধবার প্রেম, তাই না? বিনোদিনী, এই বিনোদিনী হচ্ছে একজন বিধবা। হ্যাঁ, বিধবা নারী। এই বিধবা নারীর প্রেম কার সাথে? বিধবা। বিধবা। বিধবার প্রেম কার সাথে? মহেন্দ্রের সাথে। মহেন্দ্র। এই মহেন্দ্র আর বিনোদিনীর প্রেম নিয়ে এই কাহিনী নিয়ে রচিত চোখের বালি উপন্যাস। এটির উত্তর হচ্ছে খ। আচ্ছা, এটা এক্সচেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কটা উপরে গেছে, গটা। হ্যাঁ, যাই হোক, তাহলে এখানে আমরা এটাকে খ, ঠিক আছে, খ কাউন্ট হিসেবে গ হয়, কিন্তু এখানে আসলে নিচে হয়ে গেছে। যাই হোক, তাহলে উত্তর হচ্ছে খ। আসেন পরের প্রশ্ন, 5 নম্বর। বলছে 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিতে লেখা উপন্যাস কোনটি? ভূমিপুত্র, মাটির জাহাজ, কাটা তারের প্রজাপতি, চিলে কোঠার সেপাই। একটু ঝটপট করে বলবেন এখানে সঠিক উত্তর কোনটি। হ্যাঁ হ্যাঁ, আশালতা মহেন্দা, বিহারীলাল, বিনোদিনী, রাইট। সেতু সরকার, ধন্যবাদ। ওকে, একটু ঝটপট বলে দেন 5 নম্বরে কি হবে। ভূমিপুত্র কার লিখা, একটু বলবেন। ভূমিপুত্রটা কার লিখা? ভূমিপুত্র, পথিক তুমি পথ হারিয়েছ, কার লিখা? হ্যাঁ, এটি হচ্ছে শাহাদাত রাকিব। শাহাদাত রাকিব, কেমন আছেন? তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ঘ, নাকি চিলেকোঠার সেপাই? চিলেকোঠার সেপাই। আচ্ছা, গুড, গুড। সব উত্তর করছেন। আমি মনে হয় 5 নম্বর, এই কাঁটাতারের প্রজাপতি কে উত্তর করলেন? তাহমিনা লোপা। কাঁটাতারের প্রজাপতি নয়, কাঁটাতারের প্রজাপতিটা হচ্ছে তেভাগা আন্দোলনের, নাচলের তেভাগা, তেভাগা আন্দোলনকে নিয়ে রচিত এটা। এটি কার রচনা? এটা হচ্ছে সেলিনা হোসেন। সেলিনা হোসেন, হ্যাঁ সাব্বির তোমার এলাকায়। হুম, সেলিনা হোসেন। মাটির জাহাজ, এই মাটির জাহাজটা হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তী ঘটনা নিয়ে, মুক্তিযুদ্ধ পরবর্তী যুদ্ধোত্তর মুক্তি, সরি, মুক্তিযুদ্ধোত্তর, ঠিক আছে, মুক্তিযুদ্ধোত্তর ঘটনা নিয়ে রচিত। এটা লিখেছেন কি? এটা লিখেছেন মাহমুদুল হক। মাহমুদুল হক। মাহমুদুল হক। আচ্ছা, আর ভূমিপুত্রটা কার? ভূমিপুত্রটা হচ্ছে একটি সামাজিক উপন্যাস। সামাজিক উপন্যাস, এটা হচ্ছে আহ এমদাদুল হক মিলন। এমদাদুল দাদুল হক মিলনের। হ্যাঁ, তাহলে বাকি থাকে কোনটা বলেন? মিলন হবে কত দিনে, তাই না? বাকি থাকে কোনটা? ইমরান হাসান, ওয়ালাইকুম আসসালাম ইমরান হাসান। শাহাদাত রাকিব, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শাহাদাত রাকিব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে যেটা আছে চিলেকোঠার সেপাই, এটা হচ্ছে উত্তর। এটি কার রচনা? এটি হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের 69-এর গণ অভ্যুত্থান নিয়ে, মানে আখতারুজ্জামান ইলিয়াস 69-এর গণ অভ্যুত্থান নিয়ে এই উপন্যাসটি রচনা করেছিলেন, চিলেকোঠার সেপাই। আখতারুজ্জামান ইলিয়াস ইলিয়াস আরেকটি উপন্যাস রচনা করেছেন। হুম, এই চিলেকোঠার সেপাই রচনা করেনি, তার জীবনে শুধু 2টা উপন্যাসই রচনা মানে লিখেছেন তিনি। একটা হলো চিলেকোঠার সেপাই, আরেকটা কি?
আরেকটা হোয়াট একটু কমেন্ট করবেন, আরেকটা হোয়াট, হ্যাঁ সেটা কি, কোন উপন্যাস, একটু দ্রুত কমেন্ট করেন। হ্যাঁ, আচ্ছা পরের কোশ্চেন 6 নম্বর বলছে তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? অক্টোপাস, কালো বরফ, কৃতদাসের হাসি, নারাই, কোনটি হবে? 6 নম্বর প্রশ্নের উত্তর কোনটি হবে? আর এটা একটু বলবেন যে এই তো আপনি তো বলে ফেলেছেন তুহিন, শফিক তুহিন, খোয়াবনামা, রাইট, খোয়াবনামা, এই খোয়াবনামা তিনি রচনা করেছেন, খোয়াবনামা। এই খোয়াবনামার ঘটনাটা কি একটু বলবেন তো? শাহাদাত রাকিব, সরি শাহাদাত রাকিব নয়। মাঝে মধ্যে ভুল উত্তর দেন তাহমিনা লোপা, আচ্ছা আচ্ছা। আহ, কে তুহিন রফিক না তুহিন, শফিক তুহিন, শফিক তুহিন একটু বলবেন খোয়াবনামা উপন্যাসটার ঘটনা কি? হুম, বলেন, লিখবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি বলেন একটু, দ্রুত বলবেন। হুম হুম হুম, ইয়েস, নারাই, হ্যাঁ নারাই, এটা উত্তর নারাই হবে। মনস তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? উপন্যাস হচ্ছে নারাই। এই নারাই উপন্যাসটা হচ্ছে তেভাগা আন্দোলন কেন্দ্রিক। এটা রচয়িতা হচ্ছে শওকত আলী, শওকত আলী, শওকত আলী, ঠিক আছে। আরেকজন ব্যক্তি আছেন শওকত ওসমান, যার নাম শওকত ওসমান না, শেখ আজিজুর রহমান, তার সাহিত্যিক ছদ্মনাম হলো শওকত ওসমান। এই শওকত ওসমান, এই সরি হ্যাঁ, শওকত ওসমান, এই শওকত ওসমানের, ওসমানের রূপক উপন্যাস, কি উপন্যাস? রূপক, রূপক। এই রূপক উপন্যাস কোনটি? রূপক উপন্যাসটা হচ্ছে কৃতদাসের হাসি। এই কৃতদাসের হাসি উপন্যাসটি তিনি রচনা করেন, তিনি রচনা করেন কৃতদাসের হাসি। এটি একটি রূপক উপন্যাস। এটা আইয়ুব খানের আর কি, তাকে নিয়ে তিনি লিখেছেন, কিন্তু আইয়ুব খান এটা বুঝতে পারেনি। হ্যাঁ, আচ্ছা, ওকে, আসেন তাহলে। এরপরে যেটা আছে কালো বরফ, এই কালো বরফটা কি? কালো বরফ হচ্ছে দেশভাগ নিয়ে। হ্যাঁ, কালো বরফটা হচ্ছে দেশভাগ নিয়ে। এটা কার রচনা? এটা হচ্ছে মাহমুদুল হক, মাহমুদুল হক, মাহমুদুল হক এটা রচনা করেছেন। আর অক্টোপাস হচ্ছে মনস্তাত্ত্বিক, মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে অক্টোপাস। এটা কার রচনা? এটা হচ্ছে শামসুর রহমানের, শামসুর, শামসুর রহমানের রচিত, শামসুর রহমান, ঠিক আছে। শামসুর রহমানের উপন্যাস হচ্ছে অক্টোপাস। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস, এটা মনস্তাত্ত্বিক উপন্যাস, ঠিক আছে। মনস্তাত্ত্বিক উপন্যাস স্যার বলে দেন বিস্তারিত জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আসেন পরের কোশ্চেন। আগুন পাখি, আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? আগুন পাখি, এই আগুন পাখির যিনি লেখক, হ্যাঁ, এটা হচ্ছে এক এই যিনি লেখক তিনি হচ্ছেন আমাদের রাজশাহী ইউনিভার্সিটির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক ছিলেন, বিভাগের শিক্ষক ছিলেন স্যার। হ্যাঁ, এই স্যারকে, এই স্যারের স্যার মারা যান এবং স্যারের কবর আছে আমাদের কেন্দ্রীয় গ্রন্থাগার। তারা এই যে অ্যাডমিশনের সময় শিক্ষার্থীরা আসে সেটাকে আহ হ্যাঁ, হাসি আত্মারই প্রতিধ্বনি, রাইট সেতু সরকার। আহ আর কি এই যে কেন্দ্রীয় কারাগার, মানে গ্রন্থাগারটা কেন্দ্রীয় কারাগার বলে আর কি, পোলাপান আসে এসে এটাকে কেন্দ্রীয় গ্রন্থাগার বলে না, বলে কেন্দ্রীয় কারাগার। হাসান আজিজুল হক স্যার, এই কেন্দ্রীয় গ্রন্থাগারে স্যারের আর কি কবর রয়েছে। স্যারের সাথে আমার বেশ কয়েকদিন সাক্ষাৎ হয়েছিল যখন আমি ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে পড়ি সে সময়। তো স্যার বেশ চমৎকার কথা বলতেন। আমাদের এই শওকত ওসমান, সরি শওকত ওসমান বলছি কেন, হাসান আজিজুল হক স্যার চরম মানে অত্যন্ত সুন্দর কথা বলতেন। আর স্যারের সাথে আমাদের ডিপার্টমেন্টের এক হাসান ইমাম সুইট নামে এক বড় ভাই ছিলেন আমাদের, ভাইয়ের সাথে স্যারের খুব ভালো সম্পর্ক ছিল। এবং ভাইয়ের সাথে একদিন আমি স্যারকে বাসায় রেখে আসতে গিয়েছিলাম, এই হাসান আজিজুল হক স্যার, তাকে আমি খুব নিকট থেকে দেখেছি। আমাদের এই শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের শিক্ষক স্যারকে দেখেছিলাম। যাই হোক, তখন আমি মনে হয় সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিলাম। তো যেটা বলছিলাম, আগুন পাখির রচয়িতাকে, আগুন পাখির রচয়িতা হচ্ছে হাসান আজিজুল হক। আজিজুল হক, এটা হচ্ছে মূলত দেশভাগ, হ্যাঁ, দেশভাগের যে দেশভাগের বিষয় এখানে নিয়ে বাঁকুড়া অঞ্চলের আর কি এক অশিক্ষিত নারী, গ্রাম্য নারীর জননী এই উপন্যাসটি রচিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি
8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলেছে কালো বরফ। কালো বরফ মনে হয় এই মাত্রই আমরা দেখেছি কালো বরফ। এটি উপন্যাসটির বিষয় কি? তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, দেশভাগ। একটু ঝটপট এটার একটু কমেন্ট করব, উত্তর করব, ঠিক আছে? একটু ঝটপট কমেন্ট করব, উত্তর করব এই পরের কোশ্চেনটা। হ্যাঁ, কালো বরফ, কালো বরফ, কালো বরফ। বলবেন এটা? এইমাত্র লিখলাম, ঠিক আছে? এইমাত্র লিখলাম, এইমাত্র দেখলাম কালো বরফ উপন্যাসটি কার। বললাম কিন্তু মাহমুদুল হক, মাহমুদুল হকের রচিত, ঠিক আছে? উপন্যাসটি মাহমুদুল হকের রচিত। এটি দেশভাগ নিয়ে রচনার বিষয়বস্তু হচ্ছে দেশভাগ, ঠিক আছে? দেশভাগ। আসেন পরের যে প্রশ্নটা আছে, 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে কি বলেছে যে বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা, বাঁধনহারা কোন ধরনের রচনা? লক্ষ্য করেন, আমরা একটা শব্দ সবাই জানি, বাকুম। পায়রা ডাকে কি? পায়রা বাকুম ডাকে, বাকুম, তাই না? এই বাকুমে কি হয়? বাকুমে বাঁধন হারা, বাঁধন হারা। যদি আমি এগুলো ফলো করি না, আপনাদের জন্যই বলছি, আপনারা এগুলোতে অভ্যস্ত। বাঁধন হারা, তারপরে আছে কুহেলিকা, কুহেলিকা। আরেকটা হচ্ছে কি? মৃত্যু ক্ষুধা। এই মৃত্যু ক্ষুধা উপন্যাসটি তার আচ্ছা, ওকে। তাহলে এই তিনটি হচ্ছে কাজী নজরুলের উপন্যাস। হুম, বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যু ক্ষুধা, এই তিনটি হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস, ঠিক আছে? উপন্যাস। আর এগুলোর মধ্যে সবচেয়ে মানে প্রথম যে উপন্যাসটি সেটি হচ্ছে বাঁধনহারা। এটি তিনি 1927 সালে রচনা করেন। আর এই উপন্যাসটি মুসলিম ভারত, মুসলিম ভারত পত্রিকায়, মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয়। মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয়। এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, পত্রোপন্যাস, প্রথম পত্রোপন্যাস, পত্রোপন্যাস, ঠিক আছে? বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। এখানে পত্র ছিল 18টি, পত্র ছিল 18টি, পত্র ছিল, ঠিক আছে? পত্র ছিল। আর এই উপন্যাসের যিনি নায়ক ছিলেন, প্রধান চরিত্র ছিলেন, তিনি হচ্ছে নুরুল। হুম, নুরুল ছিলেন এই উপন্যাসের প্রধান চরিত্র বা নায়ক চরিত্র, ঠিক আছে? নুরুল মানে নুরুল বলতে নুরুল হুদা, তার সম্পূর্ণ নামটা হচ্ছে নুরুল হুদা। ওকে। আবার ওই যে ইয়ের নুরুল হুদা না, ওই যে একটা আখতারুজ্জামান ইলিয়াসের একটা আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক গদ্য, কি জানি নামটা, আমি ভুলে গেলাম, ইন্টারমিডিয়েটে পড়াই যে। ভারত পত্রিকায় প্রকাশিত হয়, হ্যাঁ, মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয় এই উপন্যাস, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে কি প্রথম পত্রোপন্যাস, ঠিক আছে? আচ্ছা, তিনি কিন্তু এটা রচনা করেছিলেন করাচিতে থাকাকালীন, করাচি। আচ্ছা, যাদের কম্পিউটার, আচ্ছা আচ্ছা, এটি কিন্তু তিনি রচনা করেছিলেন করাচিতে থাকাকালীন, করাচি, হ্যাঁ, করাচিতে থাকাকালীন, করাচিতে থাকাকালীন তিনি রচনা করেছেন। আরেকটি বিষয় হলো এই উপন্যাসটির তিনি নাম নির্বাচন করেছেন দুইটা, একটা তো বাঁধনহারা, আরেকটা হচ্ছে তহমিনা। এই যে তহমিনা লোপা আপু আছেন না, আপনার নামই আর কি এটা সিলেক্ট করেছিলেন নজরুল ইসলাম, কিন্তু পরবর্তীতে তহমিনাটাকে তিনি নেননি, ঠিক আছে? তিনি নিয়েছিলেন, তিনি নিয়েছিলেন বাঁধনহারা, ঠিক আছে? যারা আমার সাথে যুক্ত হতে চান, আমার পেজ, ফেসবুক পেজ খোরশেদ স্যার, আমার সাথে কানেক্ট হতে পারেন। বাংলা নিয়ে পঠন পাঠন, সমস্যার সমাধান, সেখানে অনেক তথ্য পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার পেজ। আসেন 10 নম্বর, বলছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? হুম, ঝটপট কমেন্ট করেন। আচ্ছা, ওকে। লক্ষ্য করেন, বেগম রোকেয়া রচিত, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আচ্ছা, তার নামের সাথে কিন্তু বেগম তিনি কোনো কালে লাগাননি। রোকেয়া সাখাওয়াত হোসেন, হুম, রোকেয়া সাখাওয়াত হোসেন তার নাম। ওকে, আসেন আমরা তার নামের পুরো বেগম লাগিয়ে দিয়েছি। এখন দেখেন এখানে পদ্মাবতী যেটা আছে, পদ্মাবতী,
এই পদ্মাবতীটা হচ্ছে মহাকবি আলাউলের রচিত, আলাউলের রচিত একটি কাব্য পদ্মাবতী, ঠিক আছে। আরেকটি নাম আছে চন্দ্রাবতী, চন্দ্রাবতী এটিও একটি কাব্য, এটি রচনা করেছেন আলাউলের মানে শিষ্য কে, কোরেশি মাগন ঠাকুর, মাগন ঠাকুর রচনা করেছেন, মাগন ঠাকুর, ঠিক আছে, মাগন ঠাকুর। আর আরেকটা চন্দ্রাবতী আছেন যিনি হচ্ছেন মধ্যযুগের একজন কবি, প্রথম মহিলা কবি যিনি রামায়ণ অনুবাদ করেছিলেন, তবে সম্পূর্ণ রামায়ণ তিনি অনুবাদ করতে পারেননি, তিনি লোকমুখে শুনে শুনে যেটা আর কি লেখা আর কি, ঠিক আছে। চন্দ্রাবতী তিনি দ্বিজ বংশীদাসের কন্যা। কিশোরগঞ্জের কেউ আছেন, আপনাদের কিশোরগঞ্জের মানুষ ছিলেন এই চন্দ্রাবতী। চন্দ্রাবতীর একজন প্রেমিক ছিলেন জয়চন্দ্র, জয়চন্দ্র আর কি চন্দ্রাবতীকে কষ্ট দিয়েছিল, কষ্ট দিয়েছে বলতে তিনি মুসলিম হয়ে যান, জয়চন্দ্র মুসলিম হয়ে একজনকে বিয়ে করে ফেলেন, এই শোকের পাথর হয়ে চন্দ্রাবতী চিরকুমারী থেকে যান, চিরকুমারী থেকে যান। তিনি ময়মনসিংহ গীতিকার দুইটি পালা রচনা করেন, দস্যু কিনারামের পালা আর একটা হচ্ছে মলুয়া পালা, ঠিক আছে, এই দুইটা পালা হচ্ছে চন্দ্রাবতী। আচ্ছা, ইনি হচ্ছেন মধ্যযুগের একজন মহিলা কবি, যাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, নারী কবি, ঠিক আছে, প্রথম মহিলা কবি। আচ্ছা, এবারে আসেন, লক্ষ্য করেন পদ্ম গোখরা। এই পদ্ম গোখরাটা হচ্ছে একটা গল্প, গল্প, এই গল্পটা কার রচনা, এটা হচ্ছে নজরুলের রচনা, কাজী নজরুল, ঠিক আছে, কবি নজরুল বা কাজী নজরুলের রচনা একটা গল্প। এই গল্পটি শিউলিমালা, শিউলিমালা যে শিউলিমালা যে গল্প গ্রন্থটা আছে শিউলিমালা, এই শিউলিমালাতে এটা রয়েছে আছে। আর পদ্মরাগ যেটা, এটা হচ্ছে উপন্যাস, আসলে এটা উপন্যাস তো হয়নি, উপন্যাস, উপন্যাসম উপন্যাসম গদ্য বলে অনেক সমালোচক এটাকে আর কি ইয়ে করেছেন, ক্রিটিসিজম করেছেন আর কি, ক্রিটিসাইজ করেছেন যে এটা আসলে উপন্যাস হয়নি, তবে এটাকে আমরা উপন্যাসই বলছি। এটি হচ্ছে রোকেয়া সাখাওয়াতের রচিত উপন্যাস। আর পদ্ম একটি কবিতা, এই কবিতাটা কার রচনা, এটি হচ্ছে উত্তম দাস, উত্তম দাস, এই উত্তম দাসের কবিতা হচ্ছে পদ্মমণি, ঠিক আছে, এই পদ্মমণিটা উত্তম দাসের কবিতা। আচ্ছা, আসেন পরের যে প্রশ্নটা আছে আমরা একটু দেখি। 11 নম্বর বলছে নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে, নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে, কাজী আব্দুল অদুদ, আবুল ফজল, রশিদ কবির, হুমায়ুন কবির। হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি ছেঁকা খান, ঠিক আছে, সবকিছুতে ছেঁকা খাওয়া যাবে না, এই যে চা, এই চায়ের ছেঁকা খাওয়া যাবে না, ঠিক আছে, এই ছেঁকা খেলে আপনি কবি হতে পারবেন না, হতেও পারেন বলা যায় না, ব্যতিক্রম আসলে হয়ে যায় অনেক সময়, তবে ছেঁকা খেলে ভালো কবি হওয়া যায়। যেমন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তসলিমা নাসরিনের থেকে বেশ, কার থেকে যে খেয়েছে বলতে পারবো না, যাই হোক খেয়েছে, যাই হোক থাকগা, আমাদের কি। ওকে, আসেন, এখানে বলছে নদী ও নারী, এই উপন্যাসটি কার রচনা, উপন্যাসটি দেখেন, এটি হচ্ছে হুমায়ুন কবিরের রচিত, হুমায়ুন কবির, এটি পদ্মপাড়ের, পদ্মপাড়, পদ্মার পাড়, ঠিক আছে, পদ্মপাড়ের চরের কাহিনী, জীবন কাহিনী রচিত। এখানে দুইটা চরিত্র আমরা বলতে পারি, একটা হচ্ছে নজু মিয়া আর একটা হচ্ছে আসগর মিয়া। হ্যাঁ, আসগর মিয়া, এই দুই বন্ধু, এদের আর কি কাহিনী এখানে যুক্ত আছে, ঠিক আছে, হুমায়ুন কবিরের। আচ্ছা, হ্যাঁ, কবিরা প্রেম করত, নজরুলেরও বেশ কয়েকজন প্রেমিকা ছিল, ঠিক আছে, কবি নজরুল, নজরুলকে একদিন, নজরুলের প্রেমিকার সংখ্যা বলবো না একদিন, ঠিক আছে, কখন কোথায় কার সাথে সে প্রেমে পড়েছে। ঢাকা ইউনিভার্সিটির একজন প্রথম মুসলিম নারী শিক্ষার্থী ছিলেন, গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন, সেই শিক্ষার্থীকে দেখে তার সাথে 2-3 দিন কথা হয়ে নজরুল তার প্রেমে পড়েছিলেন এবং তার কাছ থেকে তিনি রিজেক্ট হয়েছিলেন, ঠিক আছে, এতে তিনি বেশ কষ্ট পেয়েছিলেন এবং বেশ কিছু লেখালেখিও লিখেছিলেন। তারা বেশ, রবীন্দ্রনাথ ঠাকুর তো শেষ বয়সে এসে প্রেম করেছেন, বিদেশিনীর প্রেম করেছেন, বিদেশিনীর আর কি, আর্জেন্টিনার। আচ্ছা, আসেন
পরে যেটা আছে দেখি 12 নম্বর কোশ্চেন বলছে প্রদীপ নিবিয়া গেল, এই বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? দেখেন বলছে বঙ্কিমচন্দ্রের বিষবিক্ষেপ না, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির না, বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা। আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে তো নয় ডয়, হ্যাঁ ফন্টটা ভেঙে গেছে। হ্যাঁ তাহলে এখানে উত্তর হবে গ, প্রদীপ নিবিয়া গেল, এটি হচ্ছে কপাল কুণ্ডলা উপন্যাসের থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে কপাল কুণ্ডলা থেকে নেওয়া হয়েছে। এই প্রদীপ নিবিয়া গেল এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সার্থক উপন্যাস, প্রদীপ নিবিয়া গেল। তারপরে এখানে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ উক্তি আপনারা পাবেন। তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন, এরকম একটা আছে। তারপরে প্রদীপ নিবিয়া গেল। আরেকটা গুরুত্বপূর্ণ উক্তি আছে, পথিক তুমি পথ হারাইছো, পথিক তুমি পথ হারাইছো। ঠিক আছে, নবকুমারকে কপাল কুণ্ডলা এই কথা বলেছিলেন। এইগুলো খুব বেশি পরীক্ষায় আসে। হ্যাঁ এখানে গুরুত্বপূর্ণ উক্তি এগুলো। তাহলে আসেন পরের কোশ্চিন, 13 নম্বর কোশ্চিন বলছে বিষাদ সিন্ধু কি? বিষাদ সিন্ধু দেখেন একটু আগে শুরুর দিকে বিষাদ সিন্ধু নিয়ে আমি একটা বেশ কিছু তথ্য দিয়েছি। বিষাদ সিন্ধু ইতিহাস আশ্রিত উপন্যাস। আমরা দেরি না করি পরেরটাতে চলে যাই। 14 নম্বর বলছে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? আমি বলেছিলাম বাকুম, বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যু খোদা। কোথায় আছে দেখেন এই যে কুহেলিকা, এই কুহেলিকা হচ্ছে তার উপন্যাস। সর্বহারাটা কি? সর্বহারাটা হচ্ছে তার কাব্য, সর্বহারাটা হচ্ছে তার কাব্য। আলেয়া হচ্ছে তার নাটক, আলেয়া নাটক। আর রিক্তের বেদন এটা কি বলবেন, এটা কমেন্টে বলবেন। এটা রিক্তের বেদনটা তার কি ধরনের রচনা? হ্যাঁ রিক্তের বেদনটা তার কি ধরনের রচনা? ওকে পরের কোশ্চেনটার দিকে তাকান। 15 নম্বর কোশ্চেন বলছে কপাল কুণ্ডলা কোন প্রকৃতির রচনা? রোমান্স মূলক উপন্যাস, বিয়োগাত্মক উপন্যাস, নাটক, ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস। না সামাজিক না, ঐতিহাসিকও না, এটা বিয়োগাত্মক নাটকও না, এটা কি রোমান্স মূলক উপন্যাস। 15 নম্বর ক, হ্যাঁ 15 নম্বর ক, এটি হচ্ছে একটি উপন্যাস, রোমান্স মূলক উপন্যাস। ঠিক আছে। আসেন পরের কোশ্চেনটা 16 নম্বর বলছে উপর নিচে যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি। গ্রামীণ সমাজ জীবনের, গ্রামীণ সমাজ জীবন, গ্রামীণ সমাজ জীবন, গ্রামের জীবন আর কি, গ্রামের জীবন কি, গ্রামের অবস্থা, মানুষের চালচলন, মানুষের প্রতিদিনের প্রাত্যহিক যে জীবন ব্যবস্থা, হ্যাঁ সমাজের যে সামন্ততান্ত্রিক যে কাঠামো, হ্যাঁ যেভাবে মানুষ অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, সমাজের ঘটনাগুলো যেগুলোতে আসে সেগুলোতে গ্রামীণ সমাজে, সেগুলো হচ্ছে কি এই গ্রামীণ সমাজ জীবনের চিত্র। ঠিক আছে। এখন এখানে দেখেন এই যে শরৎচন্দ্র, শরৎচন্দ্র হচ্ছে কার রচনা একটু বলবেন? কার রচনা শরৎচন্দ্র বলেন একটু, আমি বলে ফেলতে লেগেছিলাম। যাই হোক পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের, এটি কি পদ্মার যে তীরবর্তী জেলেদের জেলেদের জীবন, গ্রামীণ সমাজ জীবন। ঠিক আছে। গণদেবতা এটা হচ্ছে গ্রামীণ সমাজ জীবনেরই। তবে পথের পাঁচাল এটিও গ্রামীণ সমাজ জীবনেরই চিত্র। পুরো মানে হরিহরের পরিবার যেন পুরো বাঙালি, আবহমান বাঙালির জীবনী, আবহমান বাঙালির পরিবারের চিত্রে যেন সেখানে ফুটে ওঠে। অপু দুর্গা, অপু দুর্গা শুধু হরিহরের পরিবারের দুইজন সন্তান না, এরই মনে হচ্ছে মানে উপন্যাসটা যেভাবে সাজানো আছে, উপন্যাসের যে বিষয় কাঠামো, সেখান থেকে বোঝা যায় যে এটি পুরো বাঙালি সমাজকে রিপ্রেজেন্ট করে। এই জন্য এটা হচ্ছে গ্রামীণ সমাজ জীবনের উপন্যাস। আর সীতারাম, সীতারাম হচ্ছে বঙ্কিমের একটি উপন্যাস। বঙ্কিমের যে ত্রয়ী উপন্যাস আছে, ত্রয়ী উপন্যাস কি কি আছে? সীতারাম আছে, দেবী চৌধুরানী আছে, আনন্দমঠ আছে। আনন্দমঠ, দেবী চৌধুরানী আর সীতারাম, এই তিনটা হচ্ছে তার ত্রয়ী উপন্যাস। হ্যাঁ এই ত্রয়ী উপন্যাসের এই জায়গাতে সীতারামে এখানে হচ্ছে ব্যক্তির জীবন, ব্যক্তির পারিবারিক জীবন, মানে একক ব্যক্তিকে নিয়ে, এই জন্য এখানে কোনো সমাজ জীবনের চিত্র ফুটে ওঠেনি। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে গ। আসেন 17 নম্বর কোশ্চিন বলছে ঘরে বাহিরে উপন্যাসটি কার লেখা? ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা একটু বলবেন। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? সিনেমা আসবে কেন? আমিও তো দেখতেছি, আমি তো ক্লাস দেখতেছি, আপনাদের সাথে তো আমিও দেখতেছি। আমি তো সিনেমা দেখি না, ক্লাস দেখি। হ্যাঁ দুর্গা মারা যায়। ওকে আসেন পরের প্রশ্নটা আমরা বলছি 17 নম্বর বলছি ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? আলাওল, কাজী মোহাম্মদ দিন মোহাম্মদ, কাজী মোতাহের হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কার? এটা তো আমরা জানি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপন্যাসটি রচনা করেন 1916 সালে।
1916 সালে এটি তিনি রচনা করেন। রবীন্দ্রনাথের ভাইয়ের জামাই প্রথম চৌধুরী না প্রমোদ চৌধুরী, প্রমোদ, হ্যাঁ ঠিক আছে, এটা কত যে প্রথম পড়েছিলাম প্রথম জীবনে মনে নেই। প্রথম চৌধুরী বা প্রমোদ চৌধুরী যেটা বলছি, এই প্রমোদ চৌধুরী যে আন্দোলন করেন, প্রমোদ চৌধুরী প্রমথ রীতির সরি প্রমিত রীতি মানে চলিত রীতির যে আন্দোলন করেন, এবং সেই আন্দোলনে তিনি অনেককে আহ্বান করেন, যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল অন্যতম। এই রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার শ্বশুর, চাচা শ্বশুর, ঠিক আছে, সত্যেন্দ্রনাথের স্ত্রী ইন্দিরা দেবীকে বিয়ে করেছিলেন এই প্রমোদ চৌধুরী। আর রবীন্দ্রনাথ ঠাকুর তার যে ছিন্নপত্র আছে, ছিন্নপত্রের 145টি পত্রই লিখেছিল এই প্রমোদ চৌধুরীর স্ত্রী ইন্দিরা দেবীর কাছে লিখেছিলেন, ছিন্নপত্রে 145টা পত্র আর কি, ঠিক আছে। তো তার অনুরোধে তারপরে তিনি চলিত রীতিতে রচনা শুরু করেন, এবং তার প্রথম যে উপন্যাস চলিত রীতির উপন্যাস সেটি হচ্ছে এই ঘরে বাইরে উপন্যাস। এটি 1916 সালে তিনি এটি প্রকাশ করেন, রচনা করেন আর কি। আর প্রমোদ চৌধুরীর যে সবুজপত্র পত্রিকা, সেটার যাত্রা শুরু হয় 1914 সালে, ঠিক আছে। সবুজপত্র পত্রিকার মধ্য দিয়ে মূলত আর কি চলিত রীতির যে আন্দোলন বা চলিত রীতির যে পথ চলা, এটা মূলত এই সবুজপত্র পত্রিকার হাত ধরেই। আর এই সবুজপত্র পত্রিকা 1914 সালে রবীন্দ্রনাথ তার একটি গল্প প্রকাশ করেন, নাম হচ্ছে কি নাম, অপরিচিতা। আপনারা গল্পটা পড়েছেন, অপরিচিতা। এই সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় 1914 সালে, ঠিক আছে। ওকে, আসেন তাহলে এই জায়গাতে আমরা ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এবং এটি হচ্ছে ভারতের রাজনীতি নিয়ে রচনা করেছিলেন, মানে ঘরে বাইরে, ঘরের কথা বাইরের কথা, এটা একটা রাজনীতিক। আর প্রমোদ চৌধুরীরও ঘরে বাইরে একটা প্রবন্ধ গ্রন্থ আছে, যেটা হচ্ছে তিনি রাজনীতি সংক্রান্তই লিখেছেন। ওকে, ঘরে বাইরে একটা প্রবন্ধ আছে প্রমোদ চৌধুরী। আসেন 18 নম্বর প্রশ্ন হচ্ছে দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? দিবারাত্রির কাব্য উপন্যাসটি কার লেখা? দিবারাত্রির কাব্য উপন্যাসটি কার লেখা? একটু কমেন্ট করেন ঝটপট, দিবারাত্রির কাব্য উপন্যাসটি কার লেখা? দিবারাত্রির কাব্য, দিবারাত্রির কাব্য কার লেখা? একটু ঝটপট কমেন্ট করে ফেলেন, দিবারাত্রির কাব্য উপন্যাসটি কার লেখা? দিবারাত্রির কাব্য উপন্যাসটি কার লেখা? নিখিলেশ, বিমলা, সন্দীপ চরিত্রগুলো ঘরে বাইরে উপন্যাসের, রাইট, নিখিলেশ, বিমলা, সন্দীপ। ওকে, আসেন এটি হচ্ছে দিবারাত্রির কাব্য উপন্যাসটি একটি বিখ্যাত উপন্যাস, এটি রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, এটি হচ্ছে একটি মনস্তাত্ত্বিক উপন্যাস, ঠিক আছে, মনস্তাত্ত্বিক উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায়ের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস আছে, বিখ্যাত উপন্যাস আছে, যেমন পদ্মা নদীর মাঝি আছে, তারপরে জননী, হ্যাঁ, জননী উপন্যাস আছে। তারপরে আছে কি পুতুল নাচের ইতিকথা, এই উপন্যাসগুলোই আসে, হ্যাঁ, পুতুল নাচের ইতিকথা, এই উপন্যাসগুলোই আসে পরীক্ষায়। আচ্ছা, দিবারাত্রির কাব্য, এটা দুইটা যদি গুরুত্বপূর্ণ চরিত্র বলি, তাহলে একটা হচ্ছে হেরম্ব, আর একটা হচ্ছে আনন্দ। আনন্দ, এটা হচ্ছে এই উপন্যাসের চরিত্র, দিবারাত্রির কাব্য উপন্যাসের চরিত্র, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু পরের প্রশ্নে চলে যাই, লক্ষ্য করেন, পরের প্রশ্ন চলে যাই। 19 নম্বর বলছে আনন্দমঠ উপন্যাসের লেখককে? এই মাত্রই বললাম আনন্দমঠ, তারপরে কি আছে, দেবী চৌধুরানী, আছে কি সীতারাম। এই তিনটে উপন্যাসকে একত্রে বলা হয় ত্রয়ী উপন্যাস। কার রচনা? এই ত্রয়ী উপন্যাস তিনটা রচনা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এই আনন্দমঠ উপন্যাসটি মূলত ভারতের যে সন্ন্যাসী বিদ্রোহ ছিল, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ যেটা বলি আমরা, এই সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে এটা তিনি রচনা করেছেন। আর এই আনন্দমঠ উপন্যাসে তিনি একটা গান যুক্ত সংযোজন করেছিলেন, সেটা হচ্ছে কি বন্দে মাতরম। এই গানটি তিনি এই উপন্যাসে যুক্ত করেছিলেন, ঠিক আছে। তাহলে উপন্যাসটি কার রচনা? উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস বন্দে মাতরম। এই মাতরম বন্দে মাতরম, ঠিক আছে।
ওকে, পরের প্রশ্নটার দিকে আমরা চলে যাই। পরের প্রশ্নে কি আছে? আধ্যাত্মিকতা উপন্যাসের লেখক কে? প্যারীচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দামোদর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, আধ্যাত্মিকতা উপন্যাস। হুম, আধ্যাত্মিকতা উপন্যাস, আধ্যাত্মিকতা উপন্যাসটা কার? এই উপন্যাসটা হচ্ছে, আমি বলে দিই, একটা বিখ্যাত উপন্যাস আছে, আলালের ঘরের দুলাল। এই উপন্যাসটা কার লেখা? আলালের ঘরের দুলাল, আলালের ঘরের দুলাল। এই আধ্যাত্মিকতা উপন্যাসটি রচনা করা হয়েছে 1880 সালে। দেখেন, এটা আসলে সেরকম ভাবে উপন্যাস হয়ে ওঠেনি। তো যাই হোক, এই উপন্যাসটির রচয়িতাকে, এই উপন্যাসটির রচয়িতা হলেন প্যারীচাঁদ মিত্র। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? প্যারীচাঁদ মিত্র, বা তাকে আমরা টেকচাঁদ ঠাকুর বলি। প্যারীচাঁদ মিত্রের রচিত উপন্যাস আধ্যাত্মিকতা। আসেন পরের কোশ্চেনটা, 21 নম্বর, বলছে কোনটি উপন্যাস নতুন চাঁদ, কন্যাকুমারী, গড্ডলিকা, নেমেসিস? নেমেসিসটা হচ্ছে নাটক, কার? নুরুল মোমেন, নুরুল মোমেনের নাটক। গড্ডলিকা এটা হচ্ছে রাজশেখর বসুর রচিত গল্প। এটা হচ্ছে গল্প গ্রন্থ গড্ডলিকা। গড্ডলিকা গল্প গ্রন্থ। ওকে, আচ্ছা, গড্ডলিকা মানে কি? গড্ডলিকা মানে হচ্ছে গড্ডল। গড্ডল মানে কি? গড্ডল মানে হচ্ছে ভেড়া। গড্ডলিকা প্রবাহ হচ্ছে অন্ধ অনুকরণ, একটা বাগধারা আছে। কন্যাকুমারী, এই আচ্ছা, নতুন চাঁদ, নতুন চাঁদটা কি? নতুন চাঁদ হচ্ছে কাব্য। কার? এটা হচ্ছে নজরুলের কাব্য। নজরুলের একটি কাব্য হচ্ছে নতুন চাঁদ। নতুন চাঁদ, ঠিক আছে। তাহলে এবার আপনারা বলবেন, এই কন্যাকুমারী, এই কন্যাকুমারীটা কি? সরি, কি আর বলবো, এই কন্যাকুমারী তো উপন্যাসী। হ্যাঁ, উপন্যাসী, আপনারা তো জেনেই গেলেন। এখন বলবেন এই কন্যাকুমারীটা কার রচনা? কার রচনা? নুরুল মোমেন। নুরুল মোমেনের হচ্ছে নেমেসিস, নুরুল মোমেন। আচ্ছা, এখন বলবেন কন্যাকুমারীটা কার রচনা? কার রচনা, কার রচিত উপন্যাস কন্যাকুমারী? কার রচিত? আসেন পরের কোশ্চেন, 22 নম্বর বলেছে কি কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কাজী নজরুলের উপন্যাস আমরা একটা দিয়েই মনে রেখেছিলাম, সেটা কি? বাকুম, বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যুখোদা। এই যে মৃত্যুখোদা, এই মৃত্যুখোদা হচ্ছে কাজী নজরুলের উপন্যাস। এই মৃত্যুখোদার একটা চরিত্র হচ্ছে আনসার, মেজবো, রুবি। এই মৃত্যুখোদা উপন্যাসের চরিত্র। কৃষ্ণনগর ও কলকাতার কি জানি চাঁদপাড়া না কি জানি একটা অঞ্চল আছে, সেই অঞ্চলের ঘটনা আর কি। হ্যাঁ, এই তো রাজিয়া সুলতানা সুমি। কন্যাকুমারী আব্দুর রাজ্জাক, হ্যাঁ, কন্যাকুমারী আব্দুর রাজ্জাকের রচিত। আব্দুর রাজ্জাক, ওকে। আব্দুর রাজ্জাকের উপন্যাস হচ্ছে কন্যাকুমারী। হ্যাঁ, চাঁদ সড়ক, হ্যাঁ, চাঁদ সড়কে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে কলকাতার চাঁদ সড়ক এলাকা কৃষ্ণনগর, যেটা নজরুলের বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি রচনা করেছেন। এই অঞ্চলে ছিল মুসলিম এবং খ্রিস্টান। তাদের উপরে তাদের যে দরিদ্র দুর্ভিক্ষ হাহাকার, তাদের উপরে যে নির্যাতন, সামন্ততান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, এই ব্যবস্থায় তারা কিভাবে নিষ্পেষিত হচ্ছে, সেই বিষয়গুলো মূলত এই উপন্যাসে উঠে এসেছে। মৃত্যুখোদা উপন্যাসের প্রধান চরিত্র, বা এখানে যদি গুরুত্বপূর্ণ চরিত্র আসে তাহলে আনসার। হ্যাঁ, আনসার আছে আপনার রুবি, মেজবো, ঠিক আছে। মেজবোর নাম হচ্ছে বুচি বা লতিফা, এই নামে আর কি তিনি পরিচিত। আসেন পরের কোশ্চেন, 23 নম্বর, বলছে উত্তম পুরুষ উপন্যাসটির রচয়িতাকে? শওকত ওসমান, জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, রশিদ করিম। 23 নম্বর প্রশ্নের উত্তরটা একটু ঝটপট করে ফেলেন, কোনটি হবে? তার রচনা, নাটকটা রচয়িতাকে একটু ঝটপট কমেন্ট করে ফেলেন। উত্তম পুরুষ উপন্যাসটির রচয়িতা কে? হ্যাঁ, বাকিগুলোর নাটক। হ্যাঁ, আলেয়া, ঝিলিমিলি, মধুমালা যেগুলো ছিল, হ্যাঁ, যেগুলো ছিল, এই যেগুলো ছিল, এগুলো সব নাটক, সব নাটক। আলেয়া, ঝিলিমিলি, মধুমালা, হ্যাঁ, এগুলো সব হচ্ছে নাটক। ওকে, এই মধুমালা দিয়ে মনে হয় একটি ফসলের নাম আছে। মধুমালা মনে হয়, না মধুবালা? মধুমালা অথবা মধুবালা হবে কিছু একটা। মধুমালা বা বালা কোন ফসলের জাতের নাম বলেন? উন্নত জাতের ফসল। হুম, উত্তম পুরুষ কার রচনা? উত্তম পুরুষ হচ্ছে রশিদ করিমের উপন্যাস। উত্তম পুরুষ রশিদ করিমের উপন্যাস। আসেন 24 নম্বর কোশ্চেন, বলছে কাশবনের কন্যা গ্রন্থটির লেখক কে?
আবুল কালাম শামসুদ্দিন, শামসুদ্দিন আবুল কালাম, আবুল ফজল জসিমউদ্দিন। কে রচনা করেছেন এই কাশবনের কন্যা উপন্যাসটি? কাশবনের কন্যা উপন্যাসটি কে রচনা করেছেন? তো ঝটপট কমেন্ট করে ফেলেন, কাশবনের কন্যা গ্রন্থটির লেখক কে, উপন্যাসটি রচনা করেছেন কে? কাশবনের, এটা কিন্তু উপন্যাস, ঠিক আছে? কাশবনের কন্যা, এটা কিন্তু উপন্যাস। হুম, হ্যাঁ, মধুবালা। মধুবালা হচ্ছে তরমুজ, তরমুজ, রাইট, তরমুজের জাত আর কি, ঠিক আছে, তরমুজের জাত। আচ্ছা, কে জানি লিখেছেন ধত 24, ও আচ্ছা আচ্ছা, খ, ওকে। দেখেন, কাশবনের কন্যা এটা হচ্ছে উপন্যাস, একটা বিখ্যাত উপন্যাস, বিখ্যাত উপন্যাস, বিখ্যাত উপন্যাস, অবাস্তব কল্পনা, এই মানে ব্যাপারগুলো এই উপন্যাসে এসেছে। হ্যাঁ, যেটা বাস্তব না, অলৌকিক ব্যাপারগুলো নিয়ে। তো এটা হচ্ছে আবু শামসুদ্দিন আবুল কালামের উপন্যাস। এটা হচ্ছে মানে বিখ্যাত উপন্যাস আবুল কালাম শামসুদ্দিনের কাশবনের কন্যা। এটা হচ্ছে মিথিক্যাল, মিথিক্যাল ও সামাজিক উপন্যাস, ঠিক আছে, মিথিক্যাল উপন্যাস। আর এই উপন্যাসের চরিত্র যদি আমি বলি, প্রধান চরিত্র হোসেন ও শিকদার। হোসেন ও শিকদার হচ্ছে এই উপন্যাসের প্রধান চরিত্র। হোসেন শিকদার এই উপন্যাসের প্রধান চরিত্র, ঠিক আছে। আসেন পরের কোশ্চেন। 25 নম্বরে বলেছে কি, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা, বলাকা, ডাকঘর, কালান্তর। কালান্তরটা কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ। কালান্তরটা কি? রবীন্দ্রনাথের প্রবন্ধ। ডাকঘর হচ্ছে নাটক, ডাকঘরটা হচ্ছে তার নাটক। আর বলাকা হচ্ছে তার কাব্য। আর শেষের কবিতা, এটা হচ্ছে কি, উম, এটা হচ্ছে তার উপন্যাস, উপন্যাস, হ্যাঁ, এটা হচ্ছে তার রচিত উপন্যাস। এই উপন্যাসের চরিত্রগুলো কি কি একটু বলবেন তো, উপন্যাসের চরিত্রগুলো কি কি? হ্যাঁ, তরমুজ প্রিয় খাবার, হ্যাঁ, তরমুজ বেশি বেশি করে তরমুজ খাবেন, ঠিক আছে, বুঝছেন, বেশি বেশি করে তরমুজ খাবেন। এই উপন্যাসের চরিত্রগুলো একটু বলবেন। হুম, বলেন বলেন, উপন্যাসের চরিত্রগুলো কি কি? আছে অমিত, আছে লাবণ্য। এই উপন্যাসের দু একটা উক্তি বলেন তো, অমিত, লাবণ্য, কেতকী রায়, ঠিক আছে, এই উপন্যাসের দু একটা উক্তি বলেন। 26 নম্বর বলছে, রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতাকে? রাইফেল রুটি আওরাত, এই রাইফেল রুটি আওরাত হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মুক্তিযুদ্ধ নির্ভর উপন্যাস, প্রথম মুক্তিযুদ্ধ নির্ভর উপন্যাস, উপন্যাস, ঠিক আছে, প্রথম মুক্তিযুদ্ধ নির্ভর উপন্যাস। এটা রচনা হয়েছিল এপ্রিল মাসে, এপ্রিল 71। আর এটা প্রকাশ ছিল জুন 71। জুন 71, মানে জুন 71, সরি, এটা হচ্ছে এপ্রিল 71-এর মানে রচনা শুরু, আর জুন 71-এর আর কি ঘটনাগুলো, এপ্রিল থেকে জুন। হুম, জুনের যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলো আগে সময় রচনা, এখনই শেষ করে দেবো। হুম, আর এটা কার? অমিত হাসান, আচ্ছা আচ্ছা, অমিত হাসান, ওকে। তাহলে এই উপন্যাসে দেখেন, যেটা বলছি, এটা এই উপন্যাসটি রচয়িতাকে আনোয়ার পাশা, আনোয়ার পাশা, পাশা পাশা, ঠিক আছে, পাশা পাশা, এই পাশা রচনা করেছেন এই আহ রাইফেল রুটি আওরাত। ওকে, আসেন পরের উপন্যাস, সরি, পরের কোশ্চিনটা। পরের কোশ্চিনটা কি বলেছে? দোহাই, তোরা একটু চুপ কর নাজনীন লিমা। আচ্ছা, আপনারা কি শুরু করছেন, আমি তো দেখি নাই কিছু। আচ্ছা, আসেন পরেরটা আমরা দেখি। বলছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? পথের দাবি, নিষ্কৃতি, চরিত্রহীন দত্তা। পথের দাবি উপন্যাসটি তার রাজনৈতিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, ঠিক আছে, রাজনৈতিক উপন্যাস হচ্ছে পথের দাবি। এই পথের দাবি উপন্যাসে তিনি বিদ্রোহীদেরকে সমর্থন করেছিলেন। এই বিদ্রোহীদেরকে সমর্থন করার দায়ে, ঠিক আছে, বিদ্রোহীদের সমর্থন করার দায়ে ব্রিটিশ সরকার, মানে বিদ্রোহী বলতে যে বিপ্লবী যারা, তাদেরকে সমর্থনের দায়ে ব্রিটিশ সরকার এটি বাজেয়াপ্ত ঘোষণা করেন, বাজেয়াপ্ত করেন, ঠিক আছে। আচ্ছা, গুড। আচ্ছা,
এই উপন্যাসটি রচনা হয়, একটু সালটা মনে রাখবেন, 1926 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। আর এটি হচ্ছে বঙ্গবাণী। মাঝে মাঝে কিছু মানে কোশ্চিন, একটু দুষ্টু টাইপের কোশ্চিন দিয়ে বসে, যেগুলো আমরা পড়ি না। হ্যাঁ, একটু মনে রাখবো, বঙ্গবাণী এটি প্রকাশিত হয়, ওকে, পত্রিকায়। ওকে, এটা যদি আমরা সব্যসাচী, আমরা নাম শুনেছি সব্যসাচী, এই সব্যসাচী হচ্ছে এই উপন্যাসেরই চরিত্র। তারপরে আছে ভারতী, এই উপন্যাসের চরিত্র। ঠিক আছে, এই উপন্যাসে তিনি বিপ্লবীদেরকে সমর্থন করেছিলেন, মায়ানমারের আর কি ঘটনা। যাই হোক, আসেন পরেরটা। 28 নম্বর, কোনটি সঠিক? গোরা বিদ্রোহী, আচ্ছা কোনটি সঠিক বলতে এখানে বলছে গোরাটা নাট্যগ্রন্থ, বিদ্রোহীটা কাব্যগ্রন্থ, পথের দাবি উপন্যাস, আর 71 দিনগুলি উপন্যাস। কোনটি কি, মানে কোনটি সঠিক বলবেন, কোনটি সঠিক একটু বলবেন, ঠিক আছে? আমি ভুল বুঝলাম কোথায়? মুস্তাক আহমেদ স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার কেমন আছেন? আমিও মানে কি স্যার? আজির পাশা খেলবো রে শ্যাম। আচ্ছা, খেলেন খেলেন। কালের যাত্রা ধ্বনি কি শুনিতে পাও, তাই রথ নিত্যই উধাও, দোহাই তোদের একটু চুপ কর, ভালোবাসিবারে দে মোরে অবসর। হ্যাঁ, না না না, আচ্ছা 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 আচ্ছা, সরি, আমি বুঝতে ভুল করেছি। ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা, যাই হোক, আসেন আমরা এই প্রশ্নের একটু উত্তরটা দেখি। লক্ষ্য করেন, এখানে গোরা, এই গোরাটা কি? গোরাটা নাটক না, এটা হচ্ছে উপন্যাস। উপন্যাস কার উপন্যাস এটা? এই উপন্যাসটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, রবীন্দ্রনাথের উপন্যাস। বিদ্রোহী এটা কাব্যগ্রন্থ না, এটা হচ্ছে কবিতা, বিদ্রোহী কবিতা। হাদি, ওসমান হাদি যিনি আবৃত্তি করেছিলেন এই বিদ্রোহী কবিতাটি, চমৎকার। আচ্ছা, এটা হচ্ছে কবিতা নজরুলের। আচ্ছা, এরপরে আসেন, যেটা আছে পথের দাবি, উপন্যাস কার উপন্যাস? এটা হচ্ছে শরৎচন্দ্রের, শরতের উপন্যাস। 71 দিনগুলি, এটা হচ্ছে জাহানারা ইমাম, এটা কোনো উপন্যাস না, এটা হচ্ছে স্মৃতি কথা। এটা হচ্ছে স্মৃতি কথা, স্মৃতি কথা। এটা কার রচনা? এটা হচ্ছে জাহানারা ইমাম, জাহানারা ইমামের রচিত, জাহানারা ইমামের রচিত একটি স্মৃতি কথা, দিনলিপি। ঠিক আছে, দিনলিপি। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে দিনলিপি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি আমাদের এই লাইভ সেশনটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।